আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমরা আজকে আবার রসায়ন দ্বিতীয় পত্রের গাণিতিক সমস্যা নিয়ে আজকে আলোচনা করব তোমাদের মাঝে। তো তোমরা ইতিপূর্বে আমাদের এই অধ্যায়ের পরিমাণগত রসায়নের দ্বিতীয় পত্রের বেশ ছয়টা ক্লাস করে ফেলছো। আজকে সেটার 7 নম্বর ক্লাস। তো আমরা চেষ্টা করছি অনেকগুলা ম্যাথমেটিক্যাল টার্ম বা গাণিতিক সমস্যা তোমাদেরকে শেয়ার করার। তো আমরা আসলে অম্লকার প্রশমন সম্পর্কিত ধারণা পর্যন্ত এগোইছিলাম। তো এখন এখান থেকে আসলে মিক্সড কিছু প্রশ্ন হয়। এখন পর্যন্ত যত ধাপে ধাপে অঙ্কগুলা করাইছি সেগুলা মিক্সড আকারে তোমাদেরকে আসতে পারে পরীক্ষায়। খুবই গুরুত্বপূর্ণ মিক্সড প্রশ্নগুলা। আজকে তোমাদের মিক্সড প্রশ্নগুলা নিয়ে আলোচনা করব। আবার অনেকেই মেসেঞ্জারে ছবি পাঠাইছো, স্যার এই অঙ্কটা পারি না, ওই অঙ্কটা পারি না, বা একটা প্যাটার্ন দেখাইছো, এটাকে আবার একটু রিপিট করেন। এই বিষয়গুলোও তোমাদের থাকবে অবশ্যই। আমরা চাইবো যে ওই রিপিটেশনগুলোও থাকবে, প্লাস নতুন কিছু বিষয়ও থাকবে তোমাদের সাথে। তো তোমার সবার আগে যেটা করতে হবে, কে কোথা থেকে জয়েন করছো তোমাদের বন্ধুদেরকে জানাও। একটা বড় ক্লাসরুম তৈরি হোক, ভার্চুয়াল ক্লাসরুমে আমরা অংশগ্রহণ করি। আবার ম্যাথমেটিক্যাল টার্ম সেহেতু উত্তরগুলো আমাদের সাথে কমেন্টের মাধ্যমে যুক্ত থেকে তোমরা আমার ক্লাসরুমটাকে সমৃদ্ধ করতে পারো। আর একটা ব্যাপার হচ্ছে, তোমরা যত বেশি শেয়ার করবা তোমাদের মধ্যে এটা নিয়ে আলোচনা তত বেশি হবে, তত তোমাদের জন্যই উপকার হবে। তো শেয়ার করো, কে কোথা থেকে জয়েন করছো সেটা জানাও। আর সব কিছু সাউন্ড, তারপরে আমি যেহেতু গ্রামের বাড়ি থেকে ক্লাস নিচ্ছি, তোমার নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে কিনা এই বিষয়গুলো একটু জানাও। আর জানানোর পরেই আমরা ক্লাসটা শুরু করতে পারি। তো আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখব, কে কে জয়েন করছো, কোথা থেকে জয়েন করছো। আর উত্তরগুলা সাথে সাথে না দেখতে পারলেও পরবর্তীতে আমরা দেখে নিব। তো আসো আমরা বিষয়গুলা একটু আগের বিষয়গুলো একটু রিপিট করি। আমরা প্রথমে পড়ছিলাম অম্লকার মূল সম্পর্কিত ধারণা। প্রথমে একবারে মূল, তারপরে হচ্ছে সমীকরণ উৎপাদ, তারপরে হচ্ছে আমাদের ঘনমাত্রা বিষয়ক, তারপরে অম্লকার প্রশমন। এই অম্লকার প্রশমনেই আমরা 3টা ক্লাস হয়ে যাচ্ছে আজকে নিয়ে। তো এই বিষয়গুলো আলোচনা করতে যাচ্ছি। তো এখন আজকে করব যতগুলা টপিক ছিল তার মিক্সড প্রশ্ন হয়, ওই মিক্সড প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে একটু কথা বলি, গত ক্লাসে একটু মনে হয় একটু প্রবলেম হয়েছিল। প্রথম অঙ্কটা তোমাদেরকে আমি সলিউশন করে দেই নাই, সলিউশন করে না দেওয়াতে এই প্রবলেমটা হয়েছে। আসলে সলিউশন করে দিলে আর প্রবলেমটা হতো না। আমরা আয়তনটা যদি মিলিলিটারে থাকে তাহলে কিন্তু এখানে মোল বের হয় না, n ইকুয়াল টু তো S ইন্টু ভি। তাহলে এই ক্ষেত্রে ভিটা অবশ্যই লিটারে ডাকতে হবে, তাহলে লিটারে নিয়ে নিতে হবে। অথবা তুমি যদি মিলি লিটারে বের করো তাহলে কিন্তু মিলি মোলে নিতে হবে। আচ্ছা, যা হোক, আমরা এটা নিয়ে আর কথা না বাড়াই, আমরা এখন অঙ্ক করলেই ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলা। তো আসো আমরা প্রথমেই একটা অঙ্ক একটু দেখতেছি, একটু ফোকাস করো যে এইখানে দেখি। আমরা এখানে গাণিতিক সমস্যা 1। তাহলে এখানে একটা পাত্রের মধ্যে আমরা পানি নিছি, আর পানিটার মধ্যে 400 ml পানি আছে। 400 ml পানির মধ্যে আমরা একটা চুনা পাথরের অনাদ্র কথার অর্থ হলো শুষ্ক চুনা পাথর নিলাম 0.5 গ্রাম। নেওয়ার পরে এখানে দ্রবীভূত দ্রবণ তৈরি হলো। তো সেই দ্রবণটা থেকে আমি কি করলাম, দ্রবণটাকে প্রশমিত করার জন্য, এটা তো ক্ষার দ্রবণ নিঃসন্দেহে, চুনা পাথরের দ্রবণ ক্ষারে হয়, মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে যায় ওখানে। তো এটাকে প্রশমিত করার জন্য 0.002 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করলাম এটাকে পূর্ণ প্রশমিত করার জন্য। এখন দৃষ্টান্তটা প্রত্যেকেই ঠিকঠাক বুঝছো কিনা একটু জানাও। আমি আবার বলতেছি ব্যাপারগুলা একটু। অনাদ্র 0.5 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবণ নিলাম কত ml পানিতে, 500 ml পানি, 400 ml পানিতে। সেটাকে প্রশমিত করার জন্য আমরা 0.002 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, অত্যন্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, অনাদ্র পদার্থটি দ্রবীভূত অবস্থায় ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। এটা কিন্তু ঘনমাত্রা বিষয়ক ধারণা। তাহলে ঘনমাত্রা বিষয়ক ধারণা থেকে আমরা কিন্তু অঙ্কগুলা করতে পারছিলাম। তাহলে এখানে ppm এককে ঘনমাত্রা নির্ণয় করো। তাহলে ppm এককে ঘনমাত্রা নির্ণয় করতে হলে আমরা অনাদ্র পদার্থ দ্রবীভূত অবস্থায় ঘনমাত্রা কতটুকু হয় সেগুলা কিন্তু আমরা মোটামুটি একটা সূত্র বের করছিলাম। সেটাটা কি মনে আছে কিনা? S ইকুয়াল টু, কোনো প্রবলেম হলে সেটা জানাও, আমি সলভ করার চেষ্টা করব। S ইকুয়াল টু কত?
এস ইকুয়াল টু বা সি ইকুয়াল টু ডব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ভি। মনে আছে কিনা? মিলিলিটার আয়তন থাকলে ঘনমাত্রার সূত্র এটা। তাহলে এখানে যদি আমরা ডব্লিউর মানটা বসাই, ডব্লিউর মানটা হচ্ছে অনাদ্র পদার্থটার ভরটা হচ্ছে 0.5 গ্রাম, বা গ্রামটা আমরা বসাইলাম না, 0.5 ইন্টু 1000 ডিভাইডেড বাই এম। এমটা হচ্ছে মোলার ভর। এখানে মোলার ভর কোন পদার্থটার? অবশ্যই ক্যালসিয়াম কার্বনেট। আমরা জানি যে ক্যালসিয়াম কার্বনেটের ভর কত? 100। যদি ক্যালসিয়াম কার্বনেটের ভর তোমরা হিসাব করতে চাও সেটাও করতে পারো। তাহলে 40 ইন্টু 40 যোগ কত? 12 যোগ কত? 16 ইন্টু 3, তাহলে এখানে 100ই হইতেছে। তাহলে মোলার ভর হচ্ছে 100 গ্রাম ইন্টু ভি এর মান। ভি এর মান এখানে কত এমএল পানিতে দ্রবীভূত করি? পানির দ্রবণটাই দ্রবণের আয়তন, তাহলে 400। তাহলে এখানেই হয়ে যাবে আমাদের কি ঘনমাত্রার মান। তাহলে একটু হিসাব করে জানাও দেখি তোমরা কত বের হয়েছে, এটা একটু জানানোর চেষ্টা করো। 0.5 ইন্টু 100, অথবা আমরা একটু স্কিপ করে ফেলি এই বিষয়গুলা, এইগুলা স্কিপ করে ফেলি। তাহলে এখানে হইতেছে 0.5 ভাগ 10, তাহলে কত হয়? 0.5 ভাগ, ওইটা করা লাগে কেন? এমনিতে তো পারি আমরা, তাহলে এমনিতেই হয়ে গেল। তাহলে এখানে আবার একটু দেখি, এখানে কত হচ্ছে? 0.5 ভাগ কত? 10। তাহলে এখানে কত হয় একটু লক্ষ্য করো, হচ্ছে তোমার 0.05 মোলার। তাহলে 0.05 মোলার মানে হচ্ছে মোল পার লিটার। তাহলে এখানে আমরা মোলারিটিতে বের করে ফেললাম, মোলারিটিতে ঘনমাত্রা বের করে ফেললাম। আমার কিন্তু মোলারিটিতে বলে নাই, বলছে কি? বলছে হচ্ছে পিপিএম এ। তাহলে আমরা জানি পিপিএম মানে হচ্ছে পিপিএম, পার্টস পার মিলিয়ন, অর্থাৎ মিলিগ্রাম পার লিটার অথবা মাইক্রোগ্রাম পার মিলিলিটার। মিলিগ্রাম পার লিটার বা মাইক্রোগ্রাম পার মিলিলিটারে করতে হবে। তাহলে এখানে মিলিগ্রাম পার লিটার নিলেই সুবিধা হয়। তাহলে 0.05 ইন্টু এটার মোল দিয়ে গুণ করে দেব। তাহলে মোল দিয়ে গুণ করলেই গ্রাম পার লিটার হয়ে যাব, 100 গ্রাম পার লিটার। তাহলে মিলিগ্রামে নিলে কত হবে? 0.05 ইন্টু 100 ডিভাইডেড বাই কত? 100, সরি এখানে ভুল হয়েছে তো, সরি আমি একটু দেখো, তোমাদের এটা মেনশন করো, কমেন্ট করো। আমার ভুলগুলোও তোমাদেরকে কমেন্ট করতে হবে, না হয় তো বোঝা যাবে না। আমি তো 10 দিয়ে ভাগ করছি, 4 রয়ে গেছে। হ্যাঁ, তাহলে ভাগ কত? 4। সরি, একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এটা মানটা হবে কত একটু লক্ষ্য করো তো দেখি, 0.0125 মোল পার লিটার, নট এটা। তাহলে এইটা হবে উত্তর। তাহলে এইটাকে এখন গুণ করতে হবে কত দিয়ে? ওই আণবিক ভর দিয়ে। তাহলে 0.0125 ইন্টু 100 ইন্টু এটাকে কি করব? মিলিগ্রামে নিব। তাহলে 1000 দিয়ে গুণ করব। তাহলে 1000 মিলিগ্রাম পার লিটার। তাহলে আমাদের হয়ে গেল 0.0125 মিলিগ্রাম পার লিটার। তাহলে একটু লক্ষ্য করো তো, তোমরা এটার আনসারটা একটু জানানোর চেষ্টা করো, তাহলে আমি তোমাদের আনসারটা দেখতে পারবো। স্যার ক্যালকুলেশন ভুল হয়েছে আপনার, ওকে থ্যাংক ইউ, এটাই তো চাই। নুসরাত 0.125, জান্নাতুল ফেরদৌস, হ্যাঁ জান্নাতুল ফেরদৌস এখনকার উত্তরটা জানাও। 0.0125 ইন্টু 100 ইন্টু 1000 মিলিগ্রাম পার লিটার। তাহলে পিপিএম এককে ঘনমাত্রাটা কত হলো? দ্রুত জানাও একটু প্লিজ। আমার হ্যাঁ ভুল হয়েছে, ধন্যবাদ তোমরা যারা ক্যালকুলেশনটা ধরে ফেলছো। আসলে এগুলা মিসিং হইতেই পারে। একা একা ক্লাস আয়োজন করতে গেলে ওই ক্যামেরার দিকে নজর গেলে এই পড়ানোর কনসেন্ট্রেশনটা কিছুটা হলেও হয়, ভুল হয়, বা কিছুটা হলেও এদিক ওদিক হতে পারে। তো আমি তো ভালো কথা হলো যে সরাসরি তোমরা যদি এইভাবে কমেন্ট করো, তাহলে কিন্তু আমি ভুলগুলা ধরে ফেলতে পারি। হ্যাঁ, না হয় দেখা যাইতেছে এই ভুলের উপরে দাঁড় করায় তোমার, আমি শিক্ষক হই তাই কি, আমি শিক্ষক হয়ে কি শিখছি না? এই যে তোমাদের কাছ থেকে শিখতেছি, সবার কাছ থেকে শিখতেছি, আমি কি শিক্ষার উদ্দেশ্যে চলে গেছি? কখনোই না। তাহলে এটাও কিন্তু আমার একটা যে কনসেন্ট্রেশন। আমি এই যে অনলাইন ক্লাস, একটা সময় চিন্তাই করতে পারতাম না যে অনলাইনে আবার ক্লাস নেওয়া যাবে। এটাকে কতটা মানে চিন্তার বাইরে ছিল, কিন্তু এখন পরিস্থিতি সবাইকে বাধ্য করছে, তো কিছু করার নাই। উত্তরটা ইতিমধ্যে মনে হয় তোমরা জানাই দিছো। আমার মনে হয় উত্তরটা কত হবে একটু জানাও তোমরা। 1250, গুড, 1250। আমার কমেন্টগুলো পিছন থেকে দেখে, আর ওইভাবে মোবাইল দিয়ে কমেন্ট দেখলে অনেক দেরি লাগে, এই জন্য আমি এইভাবে একটু করি, তোমরা মাইন্ড করো না। এত মিলিগ্রাম পার লিটার, তাহলে মিলিগ্রাম পার লিটার মানে হচ্ছে 1250 ppm।
তাহলে এরকম মিক্সড প্রশ্ন আসতে পারে, কিন্তু মানে গণমাত্রা বিষয়ক অঙ্কগুলা করতে গিয়ে আমাদের এটার এটা পাওয়া যায়, আমরা ওই বিষয়গুলা পাওয়া দিতে পারি। আচ্ছা, মোল পার লিটারে কত বের করছিলাম সেটা একটু জেনে নিতে হবে, এটা আমরা পরের অঙ্কে লাগবে। তাহলে আচ্ছা যাই হোক, পরের অঙ্কটা আমরা একটু দেখি। এটা আমার মনে হয় সবাই পারবা, যে পিপিএম নিয়ে এখন এই যতটা মাথার মধ্যে কনফিউশন থাকে, যে যতটা কনফিউশন থাকে ততটা কনফিউশন না রাইকা আমরা কি করতে পারি, একটু সিম্পল চিন্তা করে এই কাজগুলা করে ফেলতে পারি। আমার মনে হয় এই বিষয়গুলা তোমাদের ভালোভাবেই আয়ত্ত এসে গেছে। এখন আসো আমরা পরবর্তী অঙ্কটা, এইটারই আরেকটা অঙ্ক সম্পর্কে আমরা জানি। তাহলে এরকম হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের আয়তন হিসাব করো। তাহলে এখানে প্রশমিত করতে অ্যাসিড দ্রবণটা প্রয়োজন হয়, তাহলে অ্যাসিড দ্রবণটা এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণটার আয়তন কত হবে? আসলে এটা করতে এটা প্রয়োজন হয় না, আমরা সরাসরি এই যে গত দিনের ধারণা থেকেই আমরা করে ফেলতে পারি। সেটা কিভাবে? এখানে আসলে কি কি বিক্রিয়া হয় সেটা নিয়ে আগে আলোচনা করি। তাহলে এখানে ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ গত দিনের লেখাগুলো একটু ছোট হয়ে গেছিল, এবার দেখা যাচ্ছে কিনা একটু দেখা বলো। তাহলে এটার সাথে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড, না প্রথমে তো পানিতে দ্রবীভূত করব। তাহলে পানির সাথে মিশ্রিত হলে কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে এখানে একটু লক্ষ্য করো, ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড এটা হয়। তারপরে এই ক্যালসিয়াম হাইড্রো অক্সাইডটা কিন্তু কার সাথে যুক্ত হয়? ক্যালসিয়াম হাইড্রো অক্সাইডটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যুক্ত হলে তৈরি হয় কি? ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি। তাহলে এই ক্ষেত্রে দেখো ক্লোরিন যেহেতু 2টা লাগছে, তাহলে এখানে 2 মোল দিতে হবে। তাহলে পানি কত মোল হবে? পানি তৈরি হবে এখানে OH আর এখান থেকে আসতেছে H, তাহলে 2 মোল পানি তৈরি করবে। তাহলে আমরা বিক্রিয়াটা সমতা করে ফেলছি। তো আমরা বের করব কার মোল সংখ্যা, কার পরিমাণ? হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে, কার পরিমাণ? ক্যালসিয়াম কার্বনেট। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের তো ক্যালসিয়াম কার্বনেট সরাসরি রিঅ্যাকশন নাই। তো আমরা একটু যদি চিন্তা করি, এখানে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড সমতুল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কয় মোল? 1 মোল, সামনে 1 আছে, তাহলে 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড, তারপরে 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরির জন্য ক্যালসিয়াম কার্বনেট কতটুকু লাগে? 1 মোল। তাহলে এটা সমান হচ্ছে, সমতুল হচ্ছে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এখানে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড সমতুল হয়ে যাচ্ছে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট। এখন যদি আমরা ওই ধারণাটা লিখি, স্টয়কিওমেট্রির ধারণাটা, তাহলেই কি হবে? স্টয়কিওমেট্রি অনুসারে, মিতি অনুসারে একটু শেয়ার করো, এই বিষয়গুলো একটু শেয়ার করো, তাহলেই তোমাদের সহজ হবে ব্যাপারটা। N অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিভাইডেড বাই, এটার সামনে অনুসংখ্যা হচ্ছে 2, তাহলে 2 ইকুয়াল টু এটা হবে N অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই 1। তাহলে এটার কিন্তু আয়তন বের করতে হবে, গণমাত্রা দেওয়া আছে, তাহলে আয়তন বের করব। তাহলে এটার সমান আমরা জানি S ইন্টু ভি ডিভাইডেড বাই কত? 2 ইকুয়াল টু, এটার কিন্তু ভর দেওয়া আছে, তাহলে ভরের সাথে সম্পর্কিত মূল সংখ্যার সমীকরণ হলো W ডিভাইডেড বাই M, নিচে 1 আছে। তো এখান থেকে আয়তনটা বের করব। তাহলে V ইকুয়াল টু কত? W ইন্টু 2 ডিভাইডেড বাই S ইন্টু M। তাহলে এখানে বের করো W এর মান। সোডিয়াম ক্যালসিয়াম কার্বনেট নেওয়া হয়েছে 0.5 গ্রাম ইন্টু 2 ডিভাইডেড বাই, এখানে আমরা S এর মান দেওয়া আছে, S এর মান কত? অ্যাসিডের ঘনমাত্রা 0.02 ইন্টু M এর মান, M এর মানটা হচ্ছে এখানে সোডিয়াম কার্বনেটের, ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বের করব। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ভরটা কত? 100। তাহলে আমরা এটা জানি। তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করে একটু বের করো দেখি মানটা কত আসে। আমিও একটু ক্যালকুলেশন করি, দেখি কত হয়। 0.5 ইন্টু 2 তার মানে 1। তো 1কে ভাগ করব কত দিয়ে? 1 ভাগ ব্র্যাকেট, ক্যালকুলেশন যেন ভুল না হয়, 0.002 ইন্টু কত? 100, তাহলে হচ্ছে কত? 5। তাহলে এখানে 5 লিটার, কিন্তু আমরা বলছি যে মূলে থাকলেই আয়তন হবে 5 লিটার আয়তন। তো লিটার থেকে মিলিলিটারে তুমি নিতেও পারো, নাও নিতে পারো। তাহলে এখানে 5000 মিলিলিটার, লিটার বা 5000 মিলিলিটার। কে কে আনসার করছো আমরা এটাও দেখব পরবর্তীতে। তো আমার মনে হয় তোমাদের এই অঙ্কে নিয়ে আর কোনো সমস্যা হবে না। আমরা যদি ঐকিক নিয়মে অঙ্কটা করতাম তাহলে এইভাবে করতাম। একটু তোমাদেরকে কেন প্যাচ লাগাই,
পেজটা আসলে জানার দরকার আছে, সবকিছু জানতে হবে। তাহলে এখানে এইভাবে করতাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড এই যে এটা থেকে লিখতে পারতাম যে এখানে 2 ইন্টু হাইড্রোক্লোরিক অ্যাসিডের এটা লিখতে পারতাম 1000 মিলিলিটার 2 মোলার, কারণ 2 মূল পদার্থ যদি 1000 মিলিলিটারের মধ্যে। আচ্ছা, বিকল্প পদ্ধতিটা আমি একটু তোমাদেরকে দেখাই। বিকল্প, তা আমরা এই পর্যন্ত আসতাম, এই পর্যন্ত আইসা তারপরে আমরা ঐকিক নিয়মে করতাম। বিকল্পটা এরকম, 1000 মিলিলিটার আয়তনের মধ্যে যদি এটার অথবা আরো সহজে করা যায়, তো সেটা কিভাবে আমি একটু চিন্তা করে নিই। এটা হলো এরকম যে এখানে 100 গ্রাম চুনাপাথরকে প্রশমিত করতে হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে কত, 2 মোল। তারপরে 5 গ্রামকে কত মোল লাগে সেটা মোলটা বের করতাম আগে। তাহলে 100, আরো পদ্ধতি আছে, আমি এটাই শেষ না। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে প্রশমিত করতে HCl প্রয়োজন 2 মোল। তারপরে 0.5 গ্রামকে টিং কত হবে বার করতে পারবা এটা। তারপরে এটা মোল বের হইলো। তারপরে এখানে পরে লিখতে হতো যে এখানে 2 মোল, তাহলে এখানে 0.2 মোলকে কত আয়তন হবে। তার মানে লেখবা যে এরকম, যত মোল বের হবে ওইটার আয়তন হচ্ছে 22.4 লিটার, পরে এত মোলের আয়তন কত। একটু পেশাল হয়ে যেত, যাও আমার ওই পেশালে এখন আর চাইতেছি না। আমার হাতে বাজেট আছে, আরো অনেকগুলা অঙ্ক তোমাদেরকে করাবো, এই জন্য চাইতেছি না ওটা। আমার মনে হয় এই বিষয়টা তোমরা বুঝে ফেলছো, যেহেতু আর অন্যদিকে আমি যাইতে চাইতেছি না। তো বিষয়টা আসলেই বুঝতে পারছো কিনা। অনাদ্র পদার্থ, এখানে সোডিয়াম কার্বনেট থাকতে পারতো, সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারতো, অথবা অন্য কোনো অনাদ্র পদার্থ থাকতে পারতো, জিঙ্ক থাকতে পারতো, আমরা ম্যাগনেসিয়াম দিয়ে অঙ্ক করছি, থাকতে পারতো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। যেমন আমরা বইয়ের মধ্যে কয়েকটা অঙ্ক আছে, তোমরা কি দেখছো কিনা একটু দেখবা, বইয়ের অঙ্কগুলো একটু দেখতে হবে। যেমন অঙ্ক আছে তোমার ওই যে নিয়ে, ওই যে কি অ্যান্টারসিড সিরাপের কথা নিয়ে, কতটুকু অ্যাসিডকে প্রশমিত করতে পারে, কতটুকু ক্ষারকে প্রশমিত করতে পারে, এই বিষয়গুলো আছে। তো এই বিষয়গুলোর মধ্যে আমরা কিভাবে হইতে পারে, যে কোনো পদার্থই থাকুক না কেন, ভয় পাওয়ার কিছু নাই, এইভাবেই অঙ্কটা করতে হবে। আমি এটা আসলে আমার কমেন্ট থেকে সংগ্রহ করে নিছি এই অঙ্কটা। তাহলে এই টাইপের অঙ্ক, যে একাধিক অ্যাসিড বা একাধিক ক্ষার যোগ করলে দুইটা মিশ্রণকে প্রশমিত করে, আর তখন একটার ঘনমাত্রা বা আয়তন কত হবে সেটা নির্ণয় করতে বলে। তো এটা নিয়ে তোমাদের কনফিউশন অনেকেরই রয়ে গেছে, এই জন্য এটা আবার আমি একটু আলোচনা করতেছি, যেহেতু মিক্সড প্রশ্ন। তো একটু লক্ষ্য করো, এখানে একটা ক্ষার দ্রবণ আছে, ক্ষার দ্রবণটার আয়তন 0.5 মোলার। তোমাকে বলতে পারে এই ঘনমাত্রাটা ppm এ নির্ণয় করো, তাহলে আশা করি পারবা। চটপট করে ফেলো তো, এটার কত হবে করে ফেলো, তাড়াতাড়ি করে ফেলো, যে 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে ppm এ কিভাবে নিব। তাহলে এটার ঘনমাত্রাটা দেওয়া আছে, ঘনমাত্রাটা কত দেওয়া আছে, 0.5 মোলার, মানে হচ্ছে মোল পার লিটার। তাহলে ppm এ কত হয় করো, আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। তারপরে এখানে এই অ্যাসিডটা দিলাম, প্রশমিত হয় নাই, তো এই অ্যাসিডটা দেওয়াতে প্রশমিত হয়েছে না। তারপরে এটাকে প্রশমিত করতে দ্বিতীয়টাও দিলাম, এখন প্রশমিত হয়েছে। তো অ্যাসিড দুই ধরনের, তো অ্যাসিড দুই দেওয়ার পরে প্রশমিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এটার আয়তন কিন্তু দেওয়া নাই, অথবা এটার ঘনমাত্রাও দেওয়া নাও থাকতে পারতো। তাহলে ক্ষার দ্রবণটির ঘনমাত্রা কত? তার মানে প্রথম ক্ষার দ্রবণটাকে প্রশমিত করতে আমাদের দরকার হয়েছে HClটা, প্রশমিত হয় নাই। পরে কি করছি, আরো সালফিউরিক অ্যাসিড দিছি, এখন প্রশমিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ওই ক্ষার দ্রবণটার আয়তন বা ঘনমাত্রা যদি না থাকতো, আয়তন জানা থাকতো, তাহলে এটা আমরা বের করতে পারতাম। তো আগে দেখো এটা করে ফেলছো কিনা। তাহলে এইটারে গুণ করব কত দিয়ে, নৈবিত্তিকে আসে কিন্তু এগুলা 40, কারণ কি সোডিয়াম হাইড্রোক্সাইডের বর 40 ইন্টু মিলিগ্রামে নেওয়ার জন্য আরো 1000, তাহলেই হয়ে গেছে মিলিগ্রাম পার লিটার। আমরা একটু দেখি, এটা হয় 2 না, 4 দিয়ে গুণ করলে তো 2ই হয়। তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার কত হয়, একটু তোমরা হিসাব করে, এত ppm। আমার মনে হয় একটু দেখি তোমরা কে করছো, আর কে জয়েন করছো, একটু মোবাইল আমি একটু দেখে নিতে পারি। হ্যাঁ, 5000, অনেকেই বলছো 50,000, অনেকেই বলছো 20,000। দুই ধরনের হওয়ার তো কথা না, 50,000 20,000 দুই ধরনের তো হওয়ার কথা না, এক ধরনের হবে। তো আমি একটু দেখে নিই যে তোমরা কে আমার সাথে আসো।
আমরা এটা একটু লক্ষ্য করো, আমরা দেখি যে এখানে আমাদের এটা হয়ে গেছে। ধরো এটা নিয়ে আমি আর কথা বললাম না, আমি পরবর্তীতে তোমাদেরকে একটু দেখার চেষ্টা করব, পরবর্তীতে এটা তোমরা করে ফেলবা। একটু মনে হয় দেখতে অসুবিধা হয়, দেখতে অসুবিধা হলে তোমরা একটু বলতে পারো যে স্যার আমার দেখতে অসুবিধা হয়, তাহলে আমরা ওই বারবার ক্লিক করলে একটু হয়তো হয়ে যায়। তো আমার এটা জানা হয়ে গেল। এখন আসো এই অঙ্কটা আবার করি। আমি বলছিলাম যে দুইটা যদি অ্যাসিড বা দুইটা যদি ক্ষার থাকে তাহলে আগে কি করব, আমরা প্রথমে যেটা করব দুইটা অ্যাসিড দ্রবণকে একরকম করে নিব। আমি কিন্তু একটা স্ট্র্যাটেজি ফলো করছি, এখানে তোমাকে একটু সময় দিয়েছি, অনেকেই অঙ্কটা করে ফেলছো আমি জানি, অনেকেই করে ফেলছো, অনেকেই চেষ্টা করতেছো, একটু চেষ্টা করতে থাকো, তোমাদের এটা আসলে হয়ে যাবে ইনশাল্লাহ, আমি আশা করতেছি হয়ে যাবে। তো অ্যাসিড দুইটা দ্রবণকে একরকম করতে হবে। তো আমি গতদিন তুল্য সংখ্যার ব্যাপারটা বলছিলাম যে একসাথেও করা যায় অঙ্ক, আবার একাধিক অ্যাসিডকে একটাতে রূপান্তর করে নেওয়া যায়। তুমি এটা তুমি যেভাবে মনে চায়, তোমার যেভাবে ভালো লাগে সেভাবেই করতে পারো, এক্ষেত্রে কোনো রকম আমার কনফিউশন নাই। তবে এই ক্ষেত্রে অ্যাসিড দুইটা আছে, এখানে একটা অ্যাসিডের মধ্যে এইচ আছে একটা, তার মানে এটার ক্ষারকত্ব হচ্ছে 1, আর এটার মধ্যে এইচ আছে 2টা, তার মানে তুল্য হাইড্রোজেনের তুল্য সংখ্যা বা প্রতিস্থাপিত হাইড্রোজেন কতটা আছে তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা ক্ষারকত্ব, অ্যাসিডের ক্ষারকত্ব নির্ণয় করি। তো আমরা এটা 2, তার মানে আমরা যে কোনো দুইটা অ্যাসিড আছে এখানে, তো দুইটা অ্যাসিডকে যে কোনো একটাতে রূপান্তর করব। তাহলে আমি বলবো তুমি যেটাই খুশি, যেটাকেই ভালো মনে করো সেটাতে রূপান্তর করো, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো যে স্যার আমি কোনটাতে রূপান্তর করলে সুবিধা, তো আমি বলবো যেটা এক কারীয়, অর্থাৎ যেটার মধ্যে এইচ একটা আছে সেটাতে রূপান্তর করলেই বেশি সুবিধা হবে। তাহলে আমরা একটু মোল সংখ্যাগুলো হিসাব করে নিই। তার প্রথমে হিসাব করব এন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা সূত্র হলো S ইন্টু বি। তাহলে এই ক্ষেত্রে এর এস কত, হাইড্রোক্লোরিক অ্যাসিডের এস এর মান কত 0.2, কিন্তু এই ক্ষেত্রে বি এর মানটা 30 যদি গুণ করো তাহলে যে মোল আসবে, মোল না এটা মিলিমোল আসবে। তাহলে এই ক্ষেত্রে আয়তনটাকে তুমি অবশ্যই লিটারে দিবা, তাহলে 1000 দিয়ে ভাগ করে নিবা, তাহলে 0.03, তাহলে কত হয় 3 দ্বিগুণে 6, 6 আর 1 2 3, তাহলে 3টা, তাহলে 0.006 মোল হয়ে গেল। আমরা এখানে আয়তনটা কিন্তু লিটার এককে ব্যবহার করছি, তার মানে এখানে 30 ml আছে, 1000 দিয়ে ভাগ করে নিছি। এটাই করতে হবে, গতদিন এটাই কিন্তু প্রথম অঙ্কটাতে। হ্যাঁ, অন্য অঙ্কগুলোতে তো লিটারেই ছিল, প্রবলেম নাই। প্রথম অঙ্কটাতে আমি হিসাব শেষ করছিলাম না, ওটা স্কিপ করতে গিয়ে দেখা গেছে যে এই জায়গাটা একটা মিসিং হয়ে গেছিল, ওটা তোমরা একটু ঠিক করে নিও। তারপরে এন অফ কি সালফিউরিক অ্যাসিড, তাহলে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়ে যাবে, সালফিউরিক অ্যাসিডের মোল আয়তন কত আছে, ঘনমাত্রা কত আছে 0.1 ইন্টু এটা 40 মানে 0.04, তাহলে এটাকে কত হয় একটু লক্ষ্য করো, 0.004 মোল। তাহলে আমরা এই দুইটার মোল সংখ্যা বের করে ফেলছি। এরপরে তুল্য H প্লাস এর মোল সংখ্যা, এর মোল সংখ্যা যদি হিসাব করি তাহলে একটু লক্ষ্য করো, এইটার মোল সংখ্যা যদি আমরা হিসাব করে থাকি তাহলে হিসাব করলে কি হবে, এখানে আমরা এই এন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস এখানে 2 ইন্টু এন অফ কত হবে সালফিউরিক অ্যাসিড, কারণ কি সালফিউরিক অ্যাসিডের মধ্যে H প্লাস কিন্তু 2টা, তাহলে এইখানে এটার মান হলো 0.006 প্লাস এটার মান হবে 2 ইন্টু 0.004, তাহলে এটা কত হয় একটু তোমরা কমেন্ট করে জানাও, আমি হিসাবগুলো করতেছি, একটু লক্ষ্য করো, 0.006 প্লাস 2 ইন্টু 0.004, তাহলে ইকুয়াল টু হচ্ছে 0.014 মোল। তাহলে আমরা কি করলাম, তুল্য হাই H প্লাস এর পরিমাণ নির্ণয় করে ফেললাম। এখন এটার সাথে যদি আমরা অ্যাসিডটার বিক্রিয়া দিই তাহলে এটা দেখো একটু লক্ষ্য করো, তুমি বিক্রিয়া দুইটা দিতে পারো, প্রথমে বিক্রিয়া দুইটা দিতে পারো যে সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে কি হবে, অ্যাসিড বিক্রিয়া করলে হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। আর যদি সোডিয়াম হাইড্রোক্সাইডটা সালফিউরিক অ্যাসিডের সাথে কিভাবে বিক্রিয়াটা হয় এটা তোমার জানার জন্য বা থিওরিটিক্যাল প্রশ্নের জন্য এটা বিক্রিয়া অবশ্যই দেওয়া জরুরি, আর তবে দ্রুত করার জন্য তোমার এই একটু করে এই অঙ্কটা শেষ করা যাবে। তাহলে হবে সোডিয়াম সালফেট
প্লাস হবে পানি। তাহলে এই ক্ষেত্রে 2 মোল বিক্রিয়া করতেছে সোডিয়ামের, তাহলে 2 মোল, এখানে 2 মোল পানি তৈরি করবে এটা। কিন্তু আমার আসলে দেখতে হবে এইচ প্লাসের সাথে, একটা এইচ প্লাস একটা ওএইচ এর সমতুল্য। তাহলে আমরা লিখে ফেলতে পারি যে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, একবারে লিখে ফেলি, এন অফ এইচ প্লাস আয়ন ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু, এখানে হবে কত, এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড আয়ন ডিভাইডেড বাই 1। তাহলে 1 মোলের সাথে 1 মোল, তাহলে এটার তো মূল সংখ্যা আমার দেওয়াই আছে। তো এই মূল সংখ্যা থেকে আমরা বের করতে হবে কি, এন অফ এইচ প্লাস আয়ন ইকুয়াল টু, এটার বের করতে হবে আয়তন দেওয়া আছে এসবি, তার মানে সরি ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন বার করবো। তা এইটা ইন্টু কত, 1 তো বাদিয়ে দিলাম, তাহলে বি এর মানটা এস ইন্টু বি, তাহলে এখান থেকে আমরা বি এর মানটা বের করতে পারি। তাহলে বি ইকুয়াল টু কত হবে, এন অফ এইচ প্লাস ডিভাইডেড বাই এস। তাহলে এখানে এন অফ এইচ প্লাস এর মান আমরা বের করে ফেলছি 0.014 ডিভাইডেড বাই এস এর মানটা কত, তাহলে এস এর মানটা হচ্ছে 0.5। তাহলে 0.5 একটু হিসাব করে জানাও তো দেখি কত হয়, 0.045 ভাগ কত 0.5, তাহলে হচ্ছে তোমার 0.028। এত কিন্তু লিটারে হবে। কেন লিটারে হবে? আমরা যে মোল সংখ্যা হিসাব করছি, মিলি মোল তো হিসাব করি নাই। তাহলে এটাকে 1000 দিয়ে গুণ করলে কত হবে, 1000 দিয়ে গুণ করলে হবে 28 লিটার, তার মানে মিলিলিটার, সরি, যদি মিলিলিটারে নেই তাহলে এটা হবে 28 মিলিলিটার। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণটার আয়তন আছে 28 মিলিলিটার। এখনো তোমাদের কারো কারো কনফিউশন থাকতে পারে যে ব্যাপারটা অনেক ক্রিটিক্যাল হয়ে গেছে, তুমি 2 বার দেখো। আমি তোমাকে পরামর্শ দিব যে একটা বিষয় 2 বার দেখলেই দেখা যাবে যে সব ঠিক হয়ে যাচ্ছে। আমরা একটু দেখি যে তোমরা আসলে ঠিকঠাক দেখতে পারছো কিনা। 2 বার, হ্যাঁ, 0.28 লিটার, মিলিলিটারে হবে 28 মিলিলিটার। গুড, তাহলে এটা শিহাব ভালো করছো, তোমার জান্নাতুল ফেরদৌস আমার সাথে আসো, এটাই আসলে সাথে থাকো, তাহলে অঙ্কগুলো অন্ততপক্ষে অনেক কিছু শিখতে পারবা। সাদিয়া আফরিন, তন্নি, মেহেরিন, অবশ্যই তোমরা আসো। আর এই থাকাটাই আসলে আমার ভালো লাগা, আমার অনুপ্রেরণা। হ্যাঁ, তারপরে ওই যে জান্নাত আসো, অরবিন্দ, জান্নাত, শিয়া, তারপরে হিমন তো আসোই। হিমন, তোমার আসলে যারা পরীক্ষার্থী আসো তাদের জন্য খুব কষ্ট লাগে যে আসলে এই উদ্দেশ্যহীন সময়ে আসলে পৃথিবীতে কেউ পড়ছেন কি না সেটা আমার জানা নাই আসলে। তারপরেও তোমরা একটু নতুন করেই তোমাদের জন্য একটু সুযোগ যে তোমরা দেখতে থাকো, কি করবা, এখন তো আর কিছু করার নাই আসলে, আমাদের তো দেখতেই হবে। আচ্ছা, তাহলে এখন আমরা পরবর্তী অংশটা দেখব। তাহলে এটা পরবর্তী অংশ দেখার আগে এই বিষয়টাতে আমি আবার একটু কনসার্ন নেই, তোমাদের একটু সময় জ্ঞাপন করি। সেটা হচ্ছে একাধিক কোনো পদার্থ থাকলে সেটাকে তুমি কি করবা, প্রথমে যে কোনো একটা অ্যাসিড অথবা এইচ প্লাস অথবা ওএইচ, কার যদি 2টা থাকতো তাহলে 2টা ওএইচ এর ঘনমাত্রাটা বা মূল সংখ্যাটা বের করে আমরা হিসাবটা করতাম। আশা করি ব্যাপারটা পরিষ্কার। তো এখানে আমরা আর সময় জ্ঞাপন না করি, আমরা পরবর্তী আরও একটা অঙ্ক দেখি। মিক্সড প্রশ্ন তো, আমরা আগামী দিন কিন্তু অঙ্ক আর করব না, আগামী দিন আমরা নির্দেশক নিয়ে কথাবার্তা বলবো। আর একটা ক্লাস হলেই নির্দেশক শেষ হবে, আর নির্দেশক শেষ হলেই আমরা পরবর্তীতে জারণ বিজারণ শুরু করতে পারবো ইনশাল্লাহ। আগামী সপ্তাহে যদি আমরা সবকিছু ঠিকঠাক থাকে, আল্লাহ যদি সবাইকে সুস্থ রাখে, আমরা আবার জারণ বিজারণ নিয়ে আসবো। তার আগে নির্দেশক থেকে প্রশ্ন হয়, 18তে একটা প্রশ্ন আসছিল, তোমরা অনেকেই দেখছো হয়তো বোর্ড প্রশ্নে। সেই নির্দেশকের বিষয়গুলো আরো পরিষ্কার ধারণা দেওয়ার জন্য আমি আসবো তোমাদের কাছে। তো আসো, আরেকটা প্রশ্ন একটু, আমি এটাকে এখানে তো আসেই, আমি এখানে একটু দেখাই, আবার বোর্ডের মধ্যে দেখাই। আমার কেন জানি মনে হয় দেখে দেখে দেখানো সে একাই দেখানোটা আরো বেশি সুবিধাজনক আমার জন্য। তাহলে এখানে একটা চুনা পাথরের নমুনা নিলাম। কত পার্সেন্ট বিশুদ্ধ চুনা পাথর? 90% বিশুদ্ধ চুনা পাথর নিলাম, 90% বিশুদ্ধ চুনা পাথর নিলাম। তো আমরা জানি যে চুনা পাথরের মধ্যে যদি কেউ অ্যাসিড দেয়, তো হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম, অ্যাসিড দিলে কি তৈরি হয়, লবণ তৈরি হয় এবং গ্যাস তৈরি হয়। গ্যাস হিসেবে কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে আমি এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিলাম, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দেব, তাহলে সেটা তৈরি করবে কি সোডিয়াম কার্বনেট, তাহলে আবার ক্ষারীয় দ্রবণ তৈরি করবে, ক্ষারীয় উপাদান তৈরি করবে। সেটাকে প্রশমিত করার জন্য আবার একটা অ্যাসিড দ্রবণ দিলাম, দেখো একটু পেস অ্যাসিড দ্রবণ দিলাম, তাহলে অ্যাসিড দ্রবণ দিয়ে এটাকে প্রশমিত করে ফেললাম। সেই অ্যাসিড দ্রবণটার পরিমাণ কতটুকু লাগলো? 30 ml, 0.3 মোলার। খুব বৃষ্টি হচ্ছে গ্রামের বাড়িতে, টিনের
চালাতো টিনের শব্দ হচ্ছে মনে হয়, একটু তোমাদের অসুবিধা হতে পারে, ইয়ারফোন নিয়ে নিতে পারো। তাহলে এরকম 30 ml 0.3 মোলার সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করলাম। এখন প্রশ্ন হলো তোমাকে চুনা পাথরের নমুনার পরিমাণ নির্ণয় করো। তাহলে নর্মালি আসলে অঙ্কটা কিভাবে করা উচিত, তাহলে আগে দেখতে হবে এত মোল এত ml এর সাথে কতটুকু সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে, পরে সেই সোডিয়াম কার্বনেট তৈরির জন্য কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড লাগে, তারপরে সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পেতে কি পরিমাণ চুনা পাথর লাগে, সেই পরিমাণ চুনা পাথরের 90% থেকে 100% কত। তার মানে একটু দেখো, একটু ঝামেলা কতটুকু দেখো বিষয়টা, যে আমার দেওয়া আছে ওইরকম সালফিউরিক অ্যাসিড আর বের করতে হবে কি ওই তোমার চুনা পাথর। তাহলে বিষয়টা অনেক ক্রিটিক্যাল হয়ে গেল। তাহলে ক্রিটিক্যাল বিষয়গুলা আমরা খুব সহজে সলভ করতে পারি, সেটা ওই যে স্টয়কিওমেট্রি বা মোল সংখ্যার ধারণা থেকে। তা আমার মনে হয় এই ডাকটা বুঝে ফেলছো সবাই, হ্যাঁ সবাই পরিষ্কার কিনা? তো অনেকেই করা শুরু করে দিছ, তো আমি মনে করি যে এই ডাকটা বুঝে ফেলছো যেহেতু, তাহলে আমরা একটু আগে বিক্রিয়াগুলা লিখি। লেখো সংগঠিত বিক্রিয়া, লেখো সংগঠিত বিক্রিয়াগুলো কি কি হতে পারে। তাহলে প্রথমে তো চুনা পাথরের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হয়েছে, তাহলে চুনা পাথর লিখে ফেলি। চুনা পাথর মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটার সাথে বিক্রিয়া হয়েছে কার? হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখা যাচ্ছে কিনা একটু দেখো তোমরা। তাহলে এটার ক্ষেত্রে কি হয়? ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে জলীয় বাষ্প H2O। তাহলে একটু লক্ষ্য করো তো এখানে কি কি হয়েছে? ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড আর পানি। তাহলে এই ক্ষেত্রে ক্যালসিয়াম ক্লোরাইডের ক্লোরিন 2টা, তার মানে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। তা হাইড্রোজেন 2টা, পানি 1 মোল গঠন করছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এখন এই উৎপন্ন গ্যাস মানে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড আবার বিক্রিয়া করবে কার সাথে? বিক্রিয়া করবে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? আবার অম্লীয় প্রকৃতির অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ গঠন করে। তাহলে সোডিয়াম কার্বনেট Na2CO3, সোডিয়াম কার্বনেট। আর কি তৈরি করবে? আর তৈরি করবে তোমার হাইড্রোজেন গ্যাস H2, কখনো কখনো জলীয় বাষ্প তৈরি করে। তাহলে 2 মোল লাগবে, কারণ সোডিয়াম 2টা লাগতেছে। তাহলে এরকম একটু লক্ষ্য করো, আমরা যদি পানি দিই তাহলে সহজে মিলবে। তাহলে H2O, তাহলে এরকম করে আমরা মিলতেছে। তারপরে এই সোডিয়াম কার্বনেটটা আবার কার সাথে বিক্রিয়া করতেছে? সালফিউরিক অ্যাসিডের সাথে। তাহলে সোডিয়াম কার্বনেট Na2CO3। প্রথমেই তুমি সংগঠিত বিক্রিয়া কি কি হয় সেগুলো একটু লিখে ফেলবা। তাহলে H2SO4 এর সাথে যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করে? সোডিয়াম সালফেট Na2SO4 প্লাস কি তৈরি করতেছে? তারপরে কার্বন ডাই অক্সাইড তৈরি করতেছে, প্লাস কি তৈরি করতেছে? জলীয় বাষ্প। তাহলে এই ক্ষেত্রে 2টা সোডিয়াম সালফেট একটা, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড তৈরি করতেছে, 1 মোল অক্সিজেন পানির সাথে হাইড্রোজেনের সাথে পানি গঠন করতেছে। একটু লক্ষ্য করো, তোমার পরিমাণ দেওয়া আছে কার? সালফিউরিক অ্যাসিডের। তোমার পরিমাণ দেওয়া আছে সালফিউরিক অ্যাসিডের, এই যে এইটার পরিমাণ দেওয়া আছে। আর তোমার বের করতে হবে কি? সোডিয়াম কার্বনেটের। এই দুইটার সাথে সম্পর্ক আমার বের করতে হবে। কিন্তু দেখো সালফিউরিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম কার্বনেটের কোনো রকম রিঅ্যাকশন ঘটে নাই। তো রিঅ্যাকশন ঘটে নাই দিকে কি হয়েছে? আমরা মধ্যস্থতা করতে পারি। আমার কাছে একটা নতুন কম্পিউটার কিনতে হবে, কিন্তু আমার মূলধন হিসেবে আমার আছে কি? ধরো আমার আছে একটা গরু আছে। তো আরেকজন কি করতে চাইতেছে? আরো সহজভাবে বলি, তো তোমরা আমি গ্রামের মানুষ দেখে গ্রামের উদাহরণ দিতেছি। আর সহজভাবে বলি যে আমরা যে কোনো কিছু ক্রয় বিক্রয়ের জন্য কি করি? টাকা বিনিময় করি। তাহলে এখানে টাকাটা মাধ্যম, টাকাটা কিন্তু জিনিস না। তো আমি এই ক্যালকুলেটর বিক্রি করব, আর একটা ভালো ক্যালকুলেটর কিনবো, তাহলে এটা এক্সচেঞ্জ করবো, আরো কিছু টাকা লাগাবো, আর একটা নতুন টাকা করবো। তাহলে এখানে মধ্যস্থতা করতেছে টাকা। তাহলে এখানে টাকার সাথে 2টা ক্যালকুলেটরের কিন্তু সম্পর্ক, কিন্তু একটা ক্যালকুলেটরের সাথে আর একটা ক্যালকুলেটরের কোনো সম্পর্ক নাই। আসলে এইসব ব্যাপার বাদ দাও। এখন আসো, এটা কিভাবে বের করব? আমরা সরাসরি লিখে ফেলতে পারি বিক্রিয়া ধরে ধরে। সবচেয়ে লাস্ট যেটা দেওয়া আছে এটাকে প্রথমে লিখি, N অফ সালফিউরিক অ্যাসিড। আমরা ঐকিক নিয়ম করব না, আমি আগেই বলছি। ডিভাইডেড বাই এটার নিচে কত আছে? 1 ইকুয়াল টু কত হবে? এই যে এইটা মধ্যস্থতা করছে এটা। তাহলে N অফ কি? সোডিয়াম কার্বনেট। আবার 1 মোল সোডিয়াম কার্বনেট তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড মধ্যস্থতা করছে, কার্বন ডাইঅক্সাইড লাগে 1 মোল। তাহলে এটা সমান লিখে ফেলতে পারি 1 মোল কার্বন ডাইঅক্সাইড। নিচে 1ই হবে, কারণ হলো এটা অন্য কোনো মূল নাই। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরির জন্য
ক্যালসিয়াম কার্বনেট কত লাগে, এন অফ ক্যালসিয়াম কার্বনেট। আমরা দেখো একদম শেষে থেকে আস্তে 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 পর্যায়ক্রমে চলে গেলাম একবারে ক্যালসিয়াম কার্বনেট। এখন এই দুইটা কিন্তু আমার লাগতেছে না, কারণ এই দুটার পরিমাণ নিয়ে বের করে হবে, বের করে অঙ্কটা করতে পারবা, কিন্তু শুধু শুধু করবা এটা দরকার নাই, কারণ আমরা এটার সাথে এটা সম্পর্ক পেয়ে গেছি। তাহলে এইটার কি কি দেওয়া আছে, আয়তন আর ঘনমাত্রা। তাহলে এটাকে লিখতে পারি সালফিউরিক অ্যাসিডের H2SO4 SH2SO4 ইন্টু এটার আয়তন BH2SO4, মূল সংখ্যা বের হয়ে গেল কার, সালফিউরিক অ্যাসিডের, ইকুয়াল টু কি হয়ে যাবে, এই ক্ষেত্রে সোডিয়াম কার্বনেটের ভর বের করতে হবে। তাহলে ভর বের করার সূত্র হলো এই যে W ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই M ক্যালসিয়াম কার্বনেট। M ক্যালসিয়াম কার্বনেট মানে ক্যালসিয়াম কার্বনেটের ভর। স্যার এত কিছু বা আগের অঙ্কগুলোতে তো আমরা এই নিচে সাইনগুলো ব্যবহার করছি না বা সাবস্ক্রিপ্টগুলো ব্যবহার করি নাই, তাহলে এখানে কেন ব্যবহার করছেন? এখানে অনেক পদার্থ আছে তো তোমাকে প্যাচ লাগতে পারে, এই জন্য এটা আমি ব্যবহার করে দিলাম। একটু লক্ষ্য করো, আমরা বের করব কি W এর মান, মানে সোডিয়াম ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বের করলে কি হবে, W ক্যালসিয়াম কার্বনেট সমান হবে, এই সবগুলা গুণ হয়ে যাবে। তাহলে H2SO4 ইন্টু BH2SO4 ইন্টু M ক্যালসিয়াম কার্বনেট। দেখো এক লাইনে অঙ্কটা হয়ে গেছে। আর তুমি অনেকভাবে চিন্তা করতেছিলা এটা কত বড় জানি হয় এই বিষয়গুলা। তাহলে SH2SO4 এর ঘনমাত্রা আছে কত, 0.3 ইন্টু এখানে সালফিউরিক অ্যাসিডের আয়তন, আবার তোমার জন্য একই কথা, এই ক্ষেত্রে মিলিলিটারে হবে না, লিটারে হবে। তাহলে 0.03 ইন্টু এক্ষেত্রে তারপরে সোডিয়াম কার্বনেটের মোলার ভর আমরা জানি 100। তাহলে এখানে যা আসবে, এটা যেহেতু মোলার ভরটা গ্রামে ব্যবহার করছি, তাহলে এখানে গ্রামে আসবে। কত হয় একটু জানাও, অনেকক্ষণ যাবত তোমাদেরকে হিসাব নিকাশ দিতেছি না, হয়তো জিমায় পড়ছো অনেকেই। তাহলে দেখো দেখি সোডিয়াম কার্বনেটের ভর কত হচ্ছে, 0.3। একটু জানাও, আমি একটু তোমাদের দেখি কে কে জানাচ্ছ, একটু দেখি, একটু জানাও দেখি। 1 গ্রাম 1 গ্রাম 0.9 গ্রাম। তোমরা একেবারে অঙ্ক করে একজনে হয়তো জানায় ফেলছো। এটা কত হয় একটু দেখো, 0.3 ইন্টু 0.03 ইন্টু 100, তাহলে হচ্ছে কত, 0.9 গ্রাম। 0.9 গ্রাম। কিন্তু এটা কি 100% বিশুদ্ধ ছিল? না, এটা 90% বিশুদ্ধ ছিল। তার মানে বিশুদ্ধটা এটা। তাহলে আমার তো মোট নমুনা বের করতে হবে। তাহলে মোট নমুনা কিভাবে বের করব? লিখবো এভাবে, 90% চুনা পাথরের নমুনা সমান হচ্ছে 0.9 গ্রাম। তাহলে 100% নমুনা মানে ভেজাল সহ কত হবে এটা বের করতে হবে। 0.9 ইন্টু 100 ডিভাইডেড বাই কত, 90। তাহলে আমার মনে হয় 1 গ্রাম। তো অনেকেই এই 1 গ্রাম আগেই করে ফেলছো। তাহলে দেখো তোমার এই অঙ্কটা কত দীর্ঘ করেও করা যায়, আবার কতটা শর্টলিও করা যায়। আমার মনে হয় এই বিষয়টা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছো। তো প্রত্যেকের বইয়ের মধ্যে একটু দেখতে হবে যে প্রত্যেকের বইয়ের মধ্যে কিন্তু প্রচুর অঙ্ক আছে। তো প্রচুর অঙ্ক থাকলে সেই অঙ্কগুলার উদাহরণগুলো তুমি পারো কিনা সেই বিষয়গুলা কিন্তু আমাদের জানাতে হবে। তো আমরা মোটামুটি এই বিষয়গুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়ে গেলাম। আমার মনে হয় যে তোমাদের আর পেস লাগার কথা না, একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর একটা বিষয় যদি একবারে না বুঝো, তোমার কাছে কিন্তু দ্বিতীয়বার দেখার সুযোগ আছে, সেই সুযোগটা কাজে লাগাবা, সেটা দেখার একটু চেষ্টা করবা। আর আমার মনে হয় সেই চেষ্টাটা থাকলেই তোমার ভুল হবে না। যদি এই বিষয়গুলা তুমি দেখতে অসুবিধা হয়, হতেই পারে, নেটওয়ার্কের সমস্যা থাকতেই পারে, এটা সীমাবদ্ধতা অনেক ধরনের আছে। আমি কি করব, এটা তোমার আবার আমি এই যে কমেন্ট বক্সে প্রতিদিনের মতো দিয়ে দিব। তোমরা একটু দেখো আর একটু সাবধানে থাকো, একটু করো, আমাদের সাথে একটু এঙ্গেজ থাকো। অনেকেই আমাদের বলতেছে, স্যার আমার ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না, আমি নেট ভালো না, এই ভালো না, সেই ভালো না। কিন্তু এই সবগুলার সমাধান কিন্তু তোমাকেই করতে হবে। আমি বারবার কথাটা বলি, এগুলার কোনো সমাধান আমাদের কাছে নাই। আমি এই ময়মনসিংহ অনলাইন স্কুল প্ল্যাটফর্মে ক্লাস নিতেছি বেশ অনেক দিন যাবত। অনেকেই অনেক ধরনের কমেন্ট করতেছে, অনেক ধরনের মতামত দিতেছে, আমার স্যারেরাও দেখতেছে, আমার বন্ধুরা দেখতেছে। আমার বন্ধু ওই যে গতদিন মিলিলিটারের একটা ব্যাপার দেখা গেছে যে আমি হিসাব করলে হয়তো ধরা পড়ে যেত, কিন্তু ধরা পড়লো না, তৎক্ষণাৎ ফোন দিতেছে, যে বলতেছে যে এটা তো এইভাবে হলে ভালো হয়। হ্যাঁ, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। ধন্যবাদ বন্ধু তোমাদেরকে, যে যারা আমার সাথে জয়েন করতে, যারা অভিভাবক আছেন তারা সুযোগ করে দেওয়ার একটু চেষ্টা করেন। এই পরিস্থিতিতে আমি অনুরোধ করব যে কিছু করার নাই, কিছুই করার নাই, আমাদের সহনশীল থাকতেই হবে, নিজেদের প্রতি একটু মনোযোগ দিতেই হবে।
পরিবেশ পরিস্থিতি এরকমটাই হয়ে গেছে। হয়তো আগামী প্রজন্মটা যে কেমন হবে সেটা আমাদের এখন কিন্তু অজানা। তো সেখান থেকে আমরা একটু করব। আর তোমাদের প্রবলেমগুলা তোমরা ঠিকঠাক বুঝছো কিনা, আমার কথা কি বোঝা যায় কিনা, আমার ক্লাস কেমন লাগে, এই বিষয়গুলো একটু তোমাদের ইন্সপিরেশনটাই আমাদের বা তোমাদের মতামতটার উপরেই আমি কাজ করব। আমার ভুলগুলোও তোমরা ধরে দিতে পারো। আমি একেবারেই আত্মসমালোচনা করতে পছন্দ করি। আমার ভুল হতে পারে, আমি মানুষ। তো ভুলগুলা কি ভুল তোমার মধ্যে মনে হচ্ছে স্যার এই বিষয়টা যদি আরও সহজভাবে করা যায় সেগুলো শেয়ার করতে পারো। আমিও কিন্তু তোমাদের এই প্ল্যাটফর্মে শুধুমাত্র টিচার হিসেবে না, আমিও একজন ছাত্র হিসেবেই তোমাদের সাথে থাকতে চাই। আমিও তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চাই। মাত্র আমার কেরিয়ার শুরু। আমি যদি বেঁচে থাকি, হ্যাঁ, তাহলে আরও অনেক দিন আমাকে এই প্রফেশনে থাকার একটা ইচ্ছা আমার আছে। তো ইচ্ছা যেহেতু আছে, আমি নিজেকে সংশোধন করতে চাই, নিজেদের ভুলগুলো করতে চাই। আমি কথাগুলো প্রাসঙ্গিক না, ক্লাসের সাথে একেবারেই যায় না, তারপরও আমি বলে ফেললাম, আমি আবেগ থেকেই বলে ফেললাম, সরি। তো বিষয়গুলো হচ্ছে তোমরা একটু আমাকে শেয়ার করো যে আসলে তোমাদের আর কি কি ব্যাপার ঝামেলা লাগতেছে। তো এই বিষয়গুলো থেকে আমি আলোচনা করার চেষ্টা করব আর কি, যে তোমরা কেমন লাগতেছে এই বিষয়গুলো যদি জানাও। আর কি কি টপিক্সের উপর ঝামেলা আছে আমাকে মেসেঞ্জারে দাও, কমেন্টেও জানাতে পারো। মেসেঞ্জারে দাও, কমেন্টে দাও, আমি এগুলোর উপর ভবিষ্যতে আলোচনা করব। আশা করতেছি তোমরা বুঝবা। তো আমার যে সময়টা ছিল সেই সময়টা বেঁধে দেওয়ার সময় চলে গেছে অলরেডি। তো আমি তোমাদেরকে আগামী দিন আসবো নির্দেশকের উপযুক্ততা, নির্দেশকের ক্রিয়াকৌশল, এই ক্লাসটা নিলেই আমাদের মোটামুটি এই অধ্যায়ের একটা বড় অংশ শেষ হয়ে যাবে। পরে থাকবে জারণ বিজারণ এবং বেয়ার ল্যাম্বার্টের সূত্র, আয়োডিমিতি, এই বিষয়গুলো। জারণ বিজারণ অনেকেই ক্লাস এখন প্রত্যেকটা কলেজের প্ল্যাটফর্মে ক্লাস শুরু হয়েছে। প্রত্যেক টিচার ব্যক্তিগত উপায়ে ঝাঁপায়ে পড়ছে একেবারে। প্রত্যেকেই কিন্তু চেষ্টা করতেছে প্রত্যেকের স্টুডেন্টকে যতটা সম্ভব আমরা কাছে রাখতে চাই। আমরা শিক্ষক মানুষ, তো আমাদের পেশাটাই তো এরকম। তো সবাইকে আমি শুভকামনা জানাই। সবার প্রতি আমার অপুরন্ত দোয়া থাকলেও যেন সবাই সুস্থ থাকে, যারা এই উদ্দেশ্য নিয়ে কাজ করতেছে তাদের উদ্দেশ্য যেন সফল হয়। তো ভালো থাকো, সাবধানে থাকো, ঘরে থাকো। ধন্যবাদ সবাইকে।